আজ আমরা কোনো নির্বাচনী দৌড়ের উত্তেজনা নিয়ে আলোচনা করতে আসিনি, বরং আমরা একটা বিশেষ বিধানসভা কেন্দ্রের গভীরে ডুব দেব, বালিগঞ্জ। দেখুন, এটা শুধু একটা আসন নয়, এটা হয়তো ভবিষ্যতের শাসনের একটা মডেল হতে পারে। আমরা খতিয়ে দেখব কিভাবে ডেটা আর মানুষের আকাঙ্ক্ষা মিলে একটা ভালো ভবিষ্যতের পথ তৈরি করতে পারে। চলুন খুঁজে বের করি বালিগঞ্জের মাটির নিচে আসলে কিসের স্পন্দন। তো বালিগঞ্জ জায়গাটা ঠিক কোথায়? এটা দক্ষিণ কলকাতার একেবারে বুকে অবস্থিত একটা শহরের কেন্দ্র। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের একটা অংশ এটা। এর ভৌগোলিক অবস্থান আর ঘন সামাজিক বুনন দুটো মিলেই একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক রণক্ষেত্রে পরিণত করেছে। সত্যি বলতে কি, এখানকার অলিগলির গল্প না বুঝলে এখানকার মানুষের মন বোঝাও সম্ভব নয়। আমাদের আজকের এই বিশ্লেষণকে আমরা 5টা ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা বালিগঞ্জের স্পন্দন বোঝার চেষ্টা করব। তারপর ভোটের গঠনতন্ত্র বা অ্যানাটমি বিশ্লেষণ করব। এরপর মানুষের অসন্তোষের আসল কারণগুলো খুঁজে বের করব। চতুর্থ ধাপে শাসনের জন্য একটা পরিষ্কার নকশা দেখব। আর সব শেষে জয়ের জন্য একটা চতুর্মুখী পথের কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, বালিগঞ্জের স্পন্দন। কোনো সংখ্যা বা পরিসংখ্যান দেখার আগে আমাদের এখানকার মাটি আর মানুষের প্রেক্ষাপটটা বোঝা খুব দরকার। এখানকার মানুষের রোজকার জীবনটা ঠিক কেমন, তারা ঠিক কী ধরনের সমস্যার মুখোমুখি হন, এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু আসল রাজনীতির ভিত তৈরি করে। দেখুন, এই স্লাইডটা আমাদের বালিগঞ্জের জনসংখ্যার একটা পরিষ্কার চিত্র দিচ্ছে। এটা দক্ষিণ কলকাতার একটা পুরোদস্তুর শহরে এলাকা, যা কলকাতা পৌর সংস্থার 7টা ওয়ার্ড নিয়ে তৈরি। 2011 সালে জনগণনা অনুসারে এখানে হিন্দু জনসংখ্যা প্রায় 76.5%, আর মুসলিম জনসংখ্যা প্রায় 20% এই যে বিভিন্ন সম্প্রদায়ের বসবাস, এটাই এখানকার সামাজিক কাঠামো আর রাজনীতিকে এত জটিল আর ইন্টারেস্টিং করে তুলেছে। প্রত্যেকটা গোষ্ঠীরই নিজস্ব আশা আকাঙ্ক্ষা আর সমস্যা আছে। আচ্ছা, ডেটা তো গেল, কিন্তু এবার আসল কথায় আসা যাক। মানে সাধারণ মানুষের রোজকার জীবনের ঘর্ষণগুলো কি কি? এখানকার বাসিন্দাদের প্রতিদিনের বাস্তবতাটা ঠিক কেমন? দেখুন, আবাসিক গলিগুলোতে যানজট আর পার্কিংয়ের সমস্যা তো একটা রোজকার ব্যাপার। ঠিকমতো আবর্জনা সংগ্রহ না হওয়ায় সেগুলো রাস্তাতেই পোড়ানো হয়, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক। খাদ্যের দাম, বিশেষ করে চালের দাম যেভাবে বাড়ছে, তাতে নিম্ন আয়ের পরিবারগুলোর উপর প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, বেকারত্ব আর বিনিয়োগের অভাব তরুণদের মধ্যে একটা গভীর হতাশার জন্ম দিচ্ছে। এই সমস্যাগুলোই কিন্তু মানুষের মনে ক্ষোভ তৈরি করে। এবার আসা যাক আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে, ভোটের গঠনতন্ত্র। বালিগঞ্জের ভোটের ধরনে যে একটা নাটকীয় পরিবর্তন দেখা গেছে, তা আসলে ভোটারদের মধ্যে একটা গভীর স্রোত আর পরিবর্তনেরই লক্ষণ। সংখ্যাগুলো এখানে একটা গল্প বলছে, আনুগত্য বদলের গল্প। 2021 সালের বিধানসভা ভোটের ফলটা একবার দেখুন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রায় 70.60% ভোট পেয়ে একটা বিরাট জয়লাভ করে। আর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 20.68% ভোট। এই পরিসংখ্যান থেকে ক্ষমতাসীন দলের শক্তিশালী অবস্থানটা বেশ পরিষ্কার বোঝা যায়। 41%, হ্যাঁ, মাত্র এক বছরের মধ্যে। 2022 সালের উপনির্বাচনে ভোটদানের হার প্রায় 61% থেকে নেমে এসে দাঁড়ায় মাত্র 41%। এই বিরাট পতনটা কিসের ইঙ্গিত দিচ্ছে? ভোটারদের এই নীরবতা কি শুধুই উদাসীনতা, নাকি এর পেছনে কোনো গভীর অসন্তোষ লুকিয়ে আছে? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এখানেই গল্পটা একটা জবরদস্ত মোড় নেয়। 2022-এর উপনির্বাচনে এআইটিসির ভোট কমে দাঁড়ায় 49.69%। কিন্তু সবচেয়ে বড় ওলটপালটটা হয় বিরোধী শিবিরে। বিজেপির ভোট 20% বেশি থেকে কমে মাত্র 2.83% নেমে আসে। আর অন্যদিকে সিপিআইএম প্রায় 46.06% ভোট পেয়ে আশ্চর্যজনকভাবে প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে আসে। লড়াইটা বেশ কঠিন হয়ে উঠেছিল। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? এটা শুধু এআইটিসির জয় ছিল না, এটা ছিল বিরোধী পরিসরের একটা মৌলিক পুনর্বিন্যাস। বিজেপির ভোটের এই পতন আর বামফ্রন্টের এই পুনরুত্থান, এটাই ইঙ্গিত দেয় যে ভোটাররা হয়তো একটা নতুন বিকল্প খুঁজছিলেন। এই পরিবর্তনটা বোঝা যে কোনো রাজনৈতিক কৌশলের জন্য অপরিহার্য। এ যে এত সংখ্যা, এত ডেটা, এগুলো তো শুধু ভোটের হিসেব নয়, এগুলো মানুষের মতামতের প্রতিফলন। আর একটা গণতন্ত্রে প্রত্যেক নাগরিকের জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে।
এর জন্য দরকার স্বচ্ছ ডেটা এবং দায়িত্বশীল আলোচনা, যা প্রত্যেকটা ব্যক্তির মর্যাদাকে সম্মান করে। আমাদের এই ডেটা ভিত্তিক বিশ্লেষণ সেই সুবিবেচিত পছন্দের পথকেই সহজ করার একটা প্রচেষ্টা। এবার তৃতীয় পর্ব, অসন্তোষের মূল কারণ। আমরা তো দেখলাম কি হয়েছে, এবার বুঝতে হবে কেন হয়েছে। ভোটারদের এই অসন্তুষ্টির পেছনে ঠিক কোন পদ্ধতিগত সমস্যাগুলো কাজ করছে। এই কারণগুলো কিন্তু বেশ গভীরে প্রথিত এবং দীর্ঘস্থায়ী। আসুন প্রশ্নটা একদম সহজ করে ভাবি। বালিগঞ্জে মানুষের রোজকার লড়াইগুলো ঠিক কি কি? এই প্রশ্নটা আমাদের বড় বড় রাজনৈতিক বিশ্লেষণ থেকে সরিয়ে একেবারে মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব সমস্যাগুলোর দিকে নিয়ে যায়। কারণ রাজনীতি তো এখানেই শুরু হয়, মানুষের রান্নাঘরে, রাস্তার মোড়ে। এই স্লাইডটা সেই সব বড় সিস্টেমিক সমস্যাগুলোকে তুলে ধরেছে যা বালিগঞ্জের মানুষের মনে ক্ষোভের আগুন জ্বালাচ্ছে। নির্মাণ শিল্পের তোলাবাজি বা সিন্ডিকেট রাজের অভিযোগ তো ব্যাপক। শিক্ষক নিয়োগ দুর্নীতি মানুষের বিশ্বাসকে একেবারে তলানিতে নিয়ে গেছে। নির্বাচনের পরে হওয়া সহিংসার ঘটনা একটা নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করেছে। শিক্ষিত যুবকদের জন্য সুযোগের অভাব, প্রায় 8.5% বেকারত্ব তাদের হতাশ করছে। আর সবশেষে সিএএ এনআরসি নিয়ে বিতর্ক সমাজকে মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে। আর এই বড় বড় সমস্যাগুলোই দেখুন কিভাবে ছোট ছোট প্রত্যেকটা ওয়ার্ডের রোজকার ভোগান্তিতে পরিণত হয়েছে। যেমন 69 নম্বর ওয়ার্ডে আবর্জনা পোড়ানোর কারণে বিষাক্ত ধোঁয়া একটা বড় সমস্যা। 60 আর 61 নম্বর ওয়ার্ডে দীর্ঘস্থায়ী যানজট আর পার্কিং নিয়ে বিবাদ তো লেগেই আছে। 64 নম্বর ওয়ার্ডে ড্রেন উপচে পড়ছে, রাস্তায় গর্ত। 65 নম্বর ওয়ার্ডে পুরনো পরিকাঠামো, পার্কের ঠিকমতো রক্ষণাবেক্ষণ নেই। আর সবার জন্য সাধারণ সমস্যা হল রেশনের নিম্নমান আর ছোটখাটো অপরাধে পুলিশের দেরিতে সাড়া দেয়। এতক্ষণ আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, এবার আসা যাক সমাধানের দিকে। চতুর্থ পর্ব, শাসনের জন্য একটি নকশা। চিহ্নিত অভিযোগগুলোর সরাসরি সমাধানের জন্য একটা বাস্তবসম্মত ডেটাচালিত পরিকল্পনা দরকার। শুধু কথা নয়, কাজ, সমস্যা থেকে প্রকল্পে উত্তরণ। এখানে কয়েকটা নির্দিষ্ট পরিকাঠামো প্রকল্পের প্রস্তাব রাখা হয়েছে যা আগে আলোচিত সমস্যাগুলো সরাসরি সমাধান করতে পারে। যেমন যানজটের জন্য 200 কোটি টাকার কালকা শ্যাম ফ্লাইওভার, যা যাতায়াতের সময় প্রায় 30% কমিয়ে দেবে। জল জমার সমস্যা মেটাতে 150 কোটি টাকার কলকাতা ড্রেনেজ আধুনিকীকরণ প্রকল্প। আর বেকারত্ব মোকাবেলার জন্য 50 কোটি টাকার বালিগঞ্জ আইটি এডু পার্ক, যা আগামী 5 বছরে প্রায় 5000 সরাসরি কর্মসংস্থান তৈরি করতে পারে। প্রত্যেকটা প্রকল্পের একটা স্পষ্ট খরচ আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট আছে। শুধু বড় প্রজেক্ট নয়, জনকল্যাণমূলক প্রকল্পগুলোকেও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। লক্ষ্য হল কেন্দ্রীয় প্রকল্পগুলো যেন প্রত্যেক যোগ্য ব্যক্তির কাছে পৌঁছায়। 100% স্যাচুরেশন। প্রথম ধাপ, আয়ুষ্মান ভারত আর উজ্জ্বলা যোজনার সুবিধা এলাকার প্রত্যেক যোগ্য পরিবারের কাছে পৌঁছে দেওয়া। দ্বিতীয় ধাপ, 2025 সালের মধ্যে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ সম্পূর্ণ করা। আর তৃতীয় ধাপ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রতিটি যোগ্য বস্তি পরিবারের কাছে পৌঁছে দেওয়া। আসল উদ্দেশ্য হল শেষ প্রান্তের পরিষেবা প্রদানে যে ঘাটতি আছে সেটা পূরণ করা। এই যে আমরা ডেটা ভিত্তিক কৌশলের কথা বলছি, এখানে একটা খুব জরুরি বিষয় মনে রাখতে হবে, আর সেটা হলো ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। ভারতের আইন অনুযায়ী সম্মতিটাই আসল। একটা স্পষ্ট উদ্দেশ্যে ডেটা সংগ্রহ করতে হবে এবং দায়িত্বের সাথে তা ব্যবহার করতে হবে। ভোটার ডেটা ব্যবহার করে কৌশল বানানোর সময়ও এই গোপনীয়তা আর সম্মতির নীতিগুলো মেনে চলা অত্যন্ত জরুরি। সবশেষে আসা যাক আমাদের আলোচনার চূড়ান্ত পর্বে, একটা চতুর্মুখী কৌশল বা চতুর্মুখ ডকট্রিন। এটা এমন একটা কৌশলগত কাঠামো যা শাসনের সমস্ত প্রস্তাবগুলোকে এক সুতোয় বেঁধে একটা সুসংহত রাজনৈতিক পরিকল্পনা তৈরি করে। এটাই হতে পারে জয়ের পথ। প্রথম স্তম্ভটা হল শিব, মানে আগ্রাসন, যা ধ্বংসের প্রতীক। এর মানে হল বর্তমান শাসকের অধীনে যে অরাজকতা, দুর্নীতি আর সিন্ডিকেট তোলাবাজি চলছে সেটাকে তুলে ধরে একটা জোরালো প্রচার চালানো। উদ্দেশ্য হল অস্থিরতার একটা আখ্যান তৈরি করে পুরনো ব্যবস্থাকে ভেঙে ফেলার ডাক দেওয়া। দ্বিতীয় স্তম্ভ বিষ্ণু, মানে
স্থিতিশীলতা যিনি পালন করেন। এর অর্থ হল প্রকল্প বিতরণের একটা প্রমাণিত ট্র্যাক রেকর্ড তুলে ধরা আর স্থানীয় গ্যারান্টি দিয়ে শৃঙ্খলা, ধারাবাহিকতা আর একটা অনুমানযোগ্য শাসনের ছবি তৈরি করা। এটা ভোটারদের স্থিতিশীলতার আশ্বাস দেবে। তৃতীয় স্তম্ভ ব্রহ্মা, অর্থাৎ নতুন কিছু সৃষ্টি করা, ইনোভেশন। এখানে প্রযুক্তির ব্যবহারটা খুব জরুরি। বুথ স্তরের ম্যাপিং এবং একটা ডিজিটাল অভিযোগ পোর্টালের মতো প্রযুক্তি ব্যবহার করে আধুনিক, প্রতিক্রিয়াশীল এবং দক্ষ পরিষেবা দেওয়ার মাধ্যমে একটা নতুন ভবিষ্যতের সূচনা করা। আর চতুর্থ ও শেষ স্তম্ভ হল দুর্গা, অর্থাৎ সুরক্ষা, যিনি রক্ষা করেন। নারী ও শরণার্থীদের নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া আর দলকে এমন এক রক্ষাকর্তা হিসেবে তুলে ধরা যে আইন প্রয়োগ করে এবং দুর্বলদের রক্ষা করে। এটা ভোটারদের নিরাপত্তা আর পরিচয়ের উদ্বেগের সাথে সংযোগ স্থাপনের জন্য একটা শক্তিশালী সাংস্কৃতিক প্রতীক। তো সবশেষে প্রশ্নটা এটাই, শাসনের জন্য এমন একটা ডেটা নির্ভর ব্লুপ্রিন্ট কি সত্যি পারে বদ্ধমূল রাজনৈতিক আনুগত্যকে ছাপিয়ে মানুষের আসল চাহিদাগুলো পূরণ করতে? এই প্রশ্নটাই এ পুরো বিশ্লেষণের মূল চ্যালেঞ্জ। উত্তরটা অবশ্যই ভোটারদের হাতে, কিন্তু একটা পরিষ্কার পরিকল্পনা ছাড়া পরিবর্তন অসম্ভব।